ব্রুস লি এখনো পর্যন্ত মার্শাল আর্টের সবচেয়ে জনপ্রিয়তম অভিনেতা। 20 জুলাই 1973 সালের রাত 11:30 সমগ্র পৃথিবীর মানুষ জানতে পারলেন কোনো এক অজ্ঞাত কারণে ব্রুস লি মাত্র 32 বছর বয়সে হংকংয়ের কুইন এলিজাবেথ হসপিটালে মৃত্যুবরণ করেছেন। হাজার হাজার মানুষ জমা হতে থাকলেন হসপিটাল চত্বরে। সবার একটাই প্রশ্ন, কি করে সম্ভব এই ঘটনা ঘটা? কারণ সমগ্র বিশ্ববাসী বিশ্বাস করতেন ব্রুস লি একজন সুপার হিউম্যান, সুতরাং এইভাবে অজ্ঞাত কারণে তার মৃত্যু সম্ভব নয়। তাও আবার তার চতুর্থ মুভি এন্টার দ্য ড্রাগন রিলিজ হওয়ার মাত্র 6 দিন আগে। এইভাবে ব্রুস লির মৃত্যুর কারণ নিয়ে রহস্য ঘনীভূত হতে থাকলো। সেই মৃত্যু রহস্য আজও, অর্থাৎ ব্রুস লির মৃত্যুর প্রায় 50 বছর পরেও অন্ধকারাচ্ছন্ন। কিভাবে হয়েছিল সুপার হিউম্যান ব্রুস লির মৃত্যু? কে কে ছিলেন প্রাইম সাসপেক্ট? কেন পাওয়া গেল না কোনো খুনিকে? এইরকম বহু প্রশ্ন আজও বর্তমান। জানিয়ে আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব আমি, এই চ্যানেল অর্থাৎ লাইকস অ্যান্ড ডিসলাইকস অফ সুমন্তর প্রতিষ্ঠাতা সুমন্ত চৌধুরী। কেউ সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা টিপে দিন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনারা। ব্রুস লি বা লি জুন ফান এর সংক্ষিপ্ত জীবনীটা জেনে নেওয়া যাক। 1940 সালের 27 নভেম্বর আমেরিকার সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন ব্রুস লি। পিতা লি হোয়ে চুয়েন, মাতা গ্রেস হো লি। ব্রুস লির জন্মের 4 মাসের মধ্যে আরও বেশি রোজগারের আশায় থিয়েটারের অভিনেতা লি হোয়ে সপরিবারে হংকংয়ে চলে আসেন। ছোটবেলা থেকে বাবার পদাঙ্ক অনুসরণ করে ব্রুস লি অনেক মুভিতে অভিনয় করতে শুরু করেন, কিন্তু অসৎ সঙ্গে কিশোর বয়সে রাস্তার গুন্ডা বাহিনীতে যোগ দেন ব্রুস। সেই সময় হংকংয়ের মার্শাল আর্ট গুরু ইয়েপ মেনের থেকে ট্র্যাডিশনাল চীনা কুংফু শেখেন, সঙ্গে ডান্স ও বক্সিং শিখতে থাকেন নিজের মার্শাল আর্টকে সমৃদ্ধ করতে। 1958 সালের একটা ঘটনা যা ব্রুস লির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কি সেই ঘটনা? ব্রুস লির মার্শাল আর্টের স্কুল ছিল উহং চ্যাং। একদিন তাদের স্কুলের সাথে প্রতিবেশী অপর একটি স্কুল চয়লি ফুট এর মারামারি শুরু হয় কোনো এক বিবাদ নিয়ে। এই মারামারির সময় হংকংয়ের এক মাফিয়ার ছেলের চোয়াল ভেঙে দেন ব্রুস লি, আর সেই ছেলেটির মা গিয়ে পুলিশে ব্রুস লির নামে রিপোর্ট করেন। এই ঘটনায় চিন্তিত হয়ে ব্রুস লির মা বাবা তাকে আমেরিকায় এক আত্মীয়র কাছে পাঠিয়ে দিলেন পড়াশোনা করার জন্য। ব্রুস লির জন্ম আমেরিকাতে হওয়ায় জন্মসূত্রে তিনি আমেরিকার নাগরিক ছিলেন। সিয়াটেলের এডিসন টেকনিক্যাল স্কুল থেকে ডিপ্লোমা অর্জন করলেন তিনি। 1961 সালে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ড্রামা ও ফিলোসফিতে ডিগ্রি অর্জন করেন। ইউনিভার্সিটিতে পড়ার সময় লিন্ডা এমিলির সাথে পরিচয় হয় এবং 1963 সালে তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। লিন্ডা 2টি সন্তান ব্র্যান্ডন ও শ্যাননের জন্ম দেন। 1964 সালে ব্রুস ক্যালিফোর্নিয়াতে জুন ফান গুমফু নামের মার্শাল আর্ট স্কুল স্থাপনা করেন তার রচিত বিশেষ আর্ট ফর্ম, যার নাম জিত কুন্ডো, শেখানোর উদ্দেশ্যে। 1966 সালে এক প্রতিযোগিতার থেকে ব্রুস গ্রিন হর্নেট নামে সিরিয়ালে চান্স পান, কিন্তু মাত্র 1 বছরের মাথায় প্রডিউসারের সাথে মতবিরোধ হওয়ার ফলে ব্রুস লি সিরিয়াল ছেড়ে শিক্ষকতায় আবার ফিরে আসেন। কিন্তু যার ধমনির ভেতর অভিনয় নামক পোকা আছে, সে কতদিন তার থেকে দূরে থাকবে? 1971 সালে দ্য ওয়ারিয়ার নামক এক টিভি সিরিয়াল তৈরি করলেন, কিন্তু তেমন কোনো আলোড়ন তৈরি হয়নি জনমানসে। সম্ভবত আমেরিকানরা কোনো এশিয়ানকে হিরো হিসাবে দেখতে পছন্দ করতেন না তখনও পর্যন্ত। অথচ গ্রিন হর্নেট হংকংয়ের টিভি চ্যানেলে বেশ ভালো রকম চলতে শুরু করেছে। ব্রুস লি তার বন্ধু রেমন্ড চাওয়ের সাথে চুক্তি করে হংকংয়ে সপরিবারে চলে এলেন সম্পূর্ণ দৈর্ঘ্যের মুভি তৈরি করবেন বলে। রেমন্ড চাওয়ের কোম্পানি গোল্ডেন হারভেস্ট হংকংয়ে ফিল্ম প্রোডাকশন ও ডিস্ট্রিবিউশনের কাজ করতেন। ব্রুস লি গোল্ডেন হারভেস্টের ব্যানারে 2টি মুভি দ্য বিগ বস ও ফিস্ট অফ ফিউরি করলেন। বিগ বস 100 মিলিয়ন ও ফিস্ট অফ ফিউরি 130 মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা দিল। এর আগে মার্শাল আর্টকে এইভাবে কোনো মুভিতে দেখা যায়নি, ফলে ব্রুস লির পপুলারিটি সমগ্র বিশ্বজুড়ে বাড়তে শুরু করলো। তৃতীয় ছবি দ্য ওয়ে অফ ড্রাগন করার সময় ব্রুস লি রেমন্ড চাওয়ের সাথে কনকর্ড নামে নতুন প্রোডাকশন কোম্পানি তৈরি করলেন। এবার ব্রুস লি শুধু ফিল্মের হিরো না, লেখক, ডাইরেক্টর এবং ফাইটিং কোরিওগ্রাফারের ভূমিকা পালন করলেন। এই মুভিতে প্রথমবার হলিউডের নামকরা মার্শাল আর্ট অভিনেতা চাক নরিস স্কেটিং, এবং ওই বছরেরই এপ্রিল মাসে শেষ হয়ে গেল পুরো শুটিং পর্ব। এন্টার দ্য ড্রাগনের শুভ মুক্তি ঘটে
26শে জুলাই 1973 সালে, আর তার ঠিক 6 দিন আগেই ঘটে যায় সেই রহস্যজনক মৃত্যু। আসুন এবার জেনে নেওয়া যাক সেই অভিশপ্ত দিনটিতে ব্রুসের দিনলিপি। সকাল 8:30টার মধ্যে এক্সারসাইজ করে ব্রেকফাস্ট করে ফেলেন ব্রুস লি। 10:30 নাগাদ গোল্ডেন হারভেস্টের অফিসে গেম অফ ডেথের স্ক্রিপ্ট নিয়ে আলোচনার জন্য পৌঁছে যান তিনি। বিকেল 4টের সময় চাওকে সঙ্গে নিয়ে নায়িকা বেটি টিং পের ফ্ল্যাটে দ্বিতীয় দফার মিটিং সারেন। সেখানেই মাথা ব্যথা শুরু হলে বেটি ওষুধ অ্যাকুয়াজেসিক দেন। বেটির ফ্ল্যাটে একটুখানি রেস্টের দরকার বলে শুয়ে পড়েন ব্রুস। সাথে সাথে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। অস্ট্রেলিয়ান অভিনেতা জর্জ লিজেনবির সাথে মিটিং থাকায় সন্ধ্যে 6টা নাগাদ চাও চলে যান রেস্টুরেন্টে। যাওয়ার সময় বলে যান লি সুস্থ বোধ করলেই যেন রেস্টুরেন্টে পূর্ব নির্ধারিত মিটিংয়ে জয়েন করে নেন। চাও রেস্টুরেন্ট থেকে ফোনে ব্রুসের খবর নেন। বেটি জানান লি এখনও ঘুমাচ্ছেন। রাত 9:30 নাগাদ চাও আবার ফোন করে লির খবর নেন এবং এইবার লিকে ডেকে তুলে দিতে বেটিকে নির্দেশ দেন। বেটি বেডরুমে গিয়ে লিকে বারংবার ডেকে সাড়া না পেয়ে চাওকে ফোন করেন। চাও তার বন্ধু ডাক্তার চুকে সঙ্গে করে বেটির ফ্ল্যাটে চলে আসেন। ডাক্তার চু পরীক্ষা করে বলেন লি কোমায় চলে গেছেন, সুতরাং এখনই হসপিটালে ভর্তি করতে হবে তাকে। এরপর ব্রুসলিকে ভর্তি করা হয় কুইন এলিজাবেথ হসপিটালে। হসপিটালের ডক্টর পিটার উ ব্রুসলিকে চিকিৎসা করেন। রাত 11:30 কুইন্স এলিজাবেথ হসপিটালে ডক্টর উ ঘোষণা করেন ব্রুসলি সেরিব্রাল এডিমার শিকার হয়েছেন। এর ফলে অ্যালার্জিতে তার ব্রেন প্রায় 13% বড় হয়ে গেছে। ব্রেন স্ট্রোকে মারা গেছেন ব্রুসলি। এই সংবাদ সমগ্র বিশ্ববাসীকে হতচকিত করে দেয়। বিভিন্ন ইন্টারভিউ, সিরিয়াল এবং সর্বশেষ ফিল্মের দৌড়াতে ব্রুসলির শারীরিক দক্ষতা প্রায় কিংবদন্তিতে পরিণত হয়েছিল। তার মতন একজন সুপার হিউম্যান মাত্র 32 বছর বয়সে কোনো অজ্ঞাত কারণে মারা গেছে, এটা কেউ বিশ্বাস করতে পারছিলেন না। সকলেই এই মৃত্যুর পেছনে কোনো এক অজানা রহস্যর কারণ খুঁজে বার করছিলেন। আর তাই একের পর এক প্রশ্ন উঠে চলেছে জনমানসে, যার মধ্যে কতগুলো সম্ভাব্য কারণ নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং জানুন আসল মৃত্যুর রহস্যটা ঠিক কী ছিল। কেউ সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন টিপে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার ব্যাপারে নিশ্চিত হবেন। ব্রুসলির মৃত্যুর 50 বছর পরেও তার মৃত্যুর রহস্য আজও অমলিন কেন? আসুন একটা একটা করে কারণগুলো ব্যাখ্যা করে বিশ্লেষণ করে দেখি। প্রথম প্রশ্ন, প্রেমিকার দেওয়া ওষুধে কি বিষক্রিয়া হয়েছিল? অনেকে বিশ্বাস করেন বেটি টিং পের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন ব্রুস, কিন্তু পরে ব্রুস তাকে বিয়ে করতে না চাওয়ায় বেটি লিকে বিষ প্রয়োগ করে। আবার লি যখন মারা যান তখন ওই ঘরে একমাত্র বেটি উপস্থিত ছিলেন, তাই এই ধারণা সেই সময় সমগ্র হংকংয়ে ছড়িয়ে পড়ে। এমনকি ব্রুসলির ভক্তরা সরকারের ওপর চাপ তৈরি করার জন্য শহরের বিভিন্ন স্থানে নকল বোমা রেখেছিলেন। কিন্তু পোস্টমর্টমের রিপোর্টে ব্রুসলির স্টমাকে কোনো বিষ পাওয়া যায়নি এবং বিভিন্ন ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন প্রমাণ করে যে লির মাঝে মধ্যেই এই রকম মাথা ব্যথা হতো এবং তখন তিনি অ্যাসপিরিন জাতীয় ওষুধ নিতেন এবং এটা বেটি, চাও এবং লির স্ত্রী লিন্ডা জানতেন। আর লিন্ডা স্বয়ং স্বীকার করেছেন যে লি ও বেটির মধ্যে কোনো রকম সম্পর্ক ছিল না। সুতরাং এই প্রথম ধারণা অর্থাৎ প্রেমিকার দ্বারা বিষ প্রয়োগ, সেটা খুব একটা শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে নেই। যদিও একটা টুইস্ট আছে, যেখানে বেটি তার লেখা বই দ্য ওল্ড ডেইজ অফ ব্রুসলি অ্যান্ড মি, হাফ এ লাইফ টাইম অফ প্র্যাকটিস, এ লাইফ লং মেমোরিতে লিখেছেন সেই দিন অর্থাৎ 20শে জুলাই 1973 সালের বিকালে সে ও লি বেশ কিছুক্ষণ ঘনিষ্ঠ মুহূর্ত কাটান। তাহলে যেখানে ধোঁয়া আছে সেখানে কি আগুন ছিল? দ্বিতীয় প্রশ্ন, ব্যবসায়িক শত্রুতা। 20শে জুলাই 1973 সালের সকালবেলা থেকে সবচেয়ে বেশি সময় ব্রুসলি ছিলেন তার বিজনেস পার্টনার ও গোল্ডেন হারভেস্টের প্রতিষ্ঠাতা রেমন্ড চাওয়ের সাথে। মনে রাখতে হবে, তৃতীয় মুভি দ্য ওয়ে অফ ড্রাগন করার সময় লি ও চাও তৈরি করেন কনকর্ড নামে প্রোডাকশন কোম্পানি। তার আগের দুটো মুভি বেশিরভাগ প্রফিট করেছিলেন চাও। আবার ব্রুসলির মৃত্যু হলে চতুর্থ ও তার পরবর্তী মুভিগুলোর ইনকামেরও বেশিরভাগটা গিয়েছিল চাওয়ের কাছে। তার সাথে লির রহস্য মৃত্যু আর পপুলারিটিকে বেশ কয়েক গুণ বাড়িয়ে দেয় তার ইনকাম। সুতরাং রেমন্ড চাও সন্দেহের ঊর্ধ্বে নন। আবার পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী
ব্রুসলির ব্লাডে অল্প মারিজুয়ানা বা আমরা যাকে সহজ ভাষায় বলি গাঁজা, তার কিছু নমুনা পাওয়া যায়, যার থেকে অনুমান করা হয় অফিসে বা বেটির ফ্ল্যাটে লি গাঁজা সেবন করেন। তবে গাঁজা সেবনের সাথে সেরিব্রাল এডিমার কোনো সম্পর্ক নেই। আর যেই সময় ব্রুস মারা যান সেই সময় চাও সেখানে উপস্থিত ছিলেন না। আর সাক্ষী হিসেবে অভিনেতা জর্জ লিজেনবির উদ্ধৃতি পাওয়া গেছে। আবার চাও কিন্তু যখন বেটির ফ্ল্যাটে আসেন তখন তিনি সঙ্গে করে নিয়ে আসেন তার ডাক্তার বন্ধু ডক্টর চুকে। চু পরীক্ষার পর অ্যাম্বুলেন্স ডাকেন। সুতরাং যে বিষ দেবে বা মারার চেষ্টা করবে সেই আবার ডাক্তার নিয়ে আসবে, এটাও সম্ভাবনা খুব কম। আর সবচেয়ে বড় যে যুক্তি তা হলো সোনার ডিম দেওয়া হাঁস ছিলেন ব্রুসলি। তাকে মেরে ফেলে চাওয়ের লাভের অপেক্ষায় ক্ষতির পরিমাণই বেশি ছিল। তার উপর ব্রুসলি তখন সবেমাত্র 32 বছর বয়সী একজন অভিনেতা এবং চাওয়ের বাল্যবন্ধু ছিল, সেটা ভুললে চলবে না। সুতরাং মোটিভ এক্ষেত্রে একদম ঠিকঠাক ম্যাচ করছে না। তৃতীয় ধারণা হলো হংকংয়ের গ্যাংস্টারেরা ব্রুসলির কাছের থেকে প্রোটেকশন মানি চেয়েছিলেন। সেটা ব্রুসলি দিতে অস্বীকার করায় তাকে হত্যার ষড়যন্ত্র করা হয় বেটি টিং পের সাহায্য নিয়ে। তবে যেহেতু আমরা প্রথম ধারণার জবাবেই দেখতে পেয়েছি যে বেটি টিং পে লিকে হত্যা করেননি এবং লির শরীরে কোনো বিষক্রিয়া দেখা যায়নি, তাই এই ধারণাকে আমরা বাদ দিতে পারি। চতুর্থ ধারণা, কুংফু মাস্টারদের সাথে লিয়ের শত্রুতা। এখানে প্রসঙ্গত বলতে হবে সেই সময় অনেক কুংফু মাস্টার চাইতেন না যে চীনের মার্শাল আর্ট বাইরের লোকেরা, বিশেষ করে আমেরিকানরা শিখে নিক এবং এই কাজের বিরোধিতা করতেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল 1964 সালের একটি ঘটনা। ক্যালিফোর্নিয়া নিবাসী কুংফু মাস্টার জ্যাক ম্যানের সাথে ব্রুসলির একটি প্রতিযোগিতা হয়। ক্যালিফোর্নিয়াতে স্কুল খোলা নিয়ে জ্যাক ম্যান নাকি ব্রুসলিকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেন এবং এই লড়াইয়ের সহজ শর্ত ছিল ব্রুসলি হেরে গেলে তার স্কুল বন্ধ করে দেবে, আর জ্যাকম্যান হেরে গেলে ব্রুসলি তার স্কুলের আমেরিকানদের কুংফু শেখাবেন। এই লড়াইয়ের সঠিক ফলাফল জানা যায়নি, তবে লির মতে মাত্র 2.5 মিনিটে জ্যাক হেরে যায়। কিন্তু জ্যাকের মতে 25 থেকে 30 মিনিট লড়াইয়ের পর লি হাঁপিয়ে গিয়ে সেদিনকার মতো লড়াইয়ের আর এগোননি। যদিও জ্যাকের মতে লি একটা পাবলিক মঞ্চে ঘোষণা করেছিলেন ক্যালিফোর্নিয়াতে তাকে হারানোর মতো কুংফু মাস্টার নাকি নেই। এই ঘোষণার জবাব দিতেই জ্যাক লিকে এই লড়াইয়ে আহ্বান করেন। এখানে উল্লেখযোগ্য যে পোস্টমর্টমের রিপোর্টে ব্রুসলির শরীরে কোনো রকম ইনজুরি ছিল না, সুতরাং মৃত্যুর পূর্বে কোনো রকম লড়াই হয়নি এটা প্রতিষ্ঠিত। সুতরাং এই ধারণাকে আমরা এখানে বাদ দিতে পারি। পঞ্চম ধারণা, পারিবারিক অভিশাপ। এই ধারণা তৈরি হয়েছিল ব্রুসলির এক বড় ভাই জন্মের কিছুদিন পরের মৃত্যুকে ঘিরে। ব্রুসলির মা গ্রেস হোলি বলেন এই কারণে মৃত্যুকে ফাঁকি দিতে উনি লির নাম রাখেন একটি মেয়ের নামে। এখানে উল্লেখ্য, ব্রুসলির ছেলে ব্র্যান্ডন লির মাত্র 28 বছর বয়সে দ্য ক্রো মুভি করতে গিয়ে অপঘাতে মৃত্যুর পর এই থিওরি অর্থাৎ লি বংশের অভিশাপ লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। যদিও ব্রুসের বড় ভাই পিটার প্রায় 69 বছর বাঁচেন এবং ছোট ভাই রবার্টও ছিলেন দীর্ঘজীবী। সুতরাং এই পারিবারিক ব্যাপারটা খুব একটা যুক্তিযুক্ত নয়। ষষ্ঠ ধারণা, হিট স্ট্রোক থিওরি। 2018 সালে আমেরিকান বায়োগ্রাফি লেখক ম্যাথু ভালি এই হিট স্ট্রোক থিওরির প্রবর্তন করেন। ওনার মতে 20 জুলাই ছিল হংকংয়ে সেই মাসের সবচেয়ে গরমতম দিন এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল খুব বেশি, ফলে ঘাম হচ্ছিল। এখানে একটা ঘটনার কথা উল্লেখ করার আছে, সেটা হলো ব্রুসলি যখন অভিনয় করতেন সেই সময় তার শারীরিক পরিশ্রম প্রচণ্ড বেশি পরিমাণে হওয়ার ফলে তারও প্রচুর পরিমাণে ঘাম হতো, যার ফলে তার শরীরের পোশাক ভিজে যেত এবং সেটা ক্যামেরার সামনে দেখতে খারাপ লাগতো। এই কারণে মৃত্যুর কিছু মাস আগে অপারেশন করে তিনি তার বগলের ঘর্মগ্রন্থিগুলো বাদ দিয়েছিলেন, যার ফলে ম্যাথু পালির থিওরি অনুসারে শরীরের ঘাম
বেরোতে না পেরে একটা হিট স্ট্রোকের মতো পরিবেশ তৈরি করেন। সুতরাং সেই হিট স্ট্রোকের থেকেই এই ঘটনা ঘটেছিল। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে সেরিব্রাল এডিমাতে ব্রেনের যে সিটি স্ক্যানের ছবি পাওয়া গেছে তার থেকে স্ট্রোক বা হিট স্ট্রোকের যে চিত্র পাওয়া যায় সেটা এক হয়ে যেত। কিন্তু এখানে ব্রুসলির ব্রেনে হিট স্ট্রোকের লক্ষণ দেখা যায়নি। তবে এই তথ্য এখনো পর্যন্ত পুরোপুরিভাবে খারিজ করা যায়নি। যদিও দেখা গেছে 20 জুলাই সকালে এক্সারসাইজ ছাড়া ব্রুসলি তেমন কোনো শারীরিক পরিশ্রম করেননি এবং রেস্টুরেন্ট থেকে বেটির বাড়িতে গাড়ি চালিয়ে গিয়েছিলেন ব্রুস। যদিও এখন অত্যন্ত আধুনিক যন্ত্র থাকলেও সেই সময়ে ব্রেন ম্যাপিং এত উন্নত ছিল না, তাই এই তত্ত্ব একেবারে খারিজ করা যাচ্ছে না। সপ্তম তথা সর্বশেষ থিওরি, অতিরিক্ত জলপানের ফলে মৃত্যু। ব্রুসলির সবচেয়ে বিখ্যাত উক্তি ছিল বি ওয়াটার মাই ফ্রেন্ড, অর্থাৎ বন্ধু জলের মতো হও। তবে এটা উনি ব্যাখ্যা করেন শরীরটাকে জলের মতো করে ফ্লেক্সিবল করার জন্য বা জলের মতো ফ্লেক্সিবল করার জন্য। 2022 সালে একটা বৈজ্ঞানিক ম্যাগাজিনের একটি লেখাতে উল্লেখ করা হয় অতিরিক্ত জলপানের ফলে ব্রুসলির কিডনি ড্যামেজ হয়ে যায় হাইপোনাট্রিমিয়ার কারণে। এই হাইপোনাট্রিমিয়া কি? আসলে অতিরিক্ত জলপানের ফলে রক্তের সোডিয়াম কমতে শুরু করে এবং এই সোডিয়াম কমে গেলে মানুষ এবং পশু সবাই আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে শেষে মৃত্যুবরণ করে। এই থিওরি স্পেনের একটা বিশ্ববিদ্যালয় থেকে ক্লেম করা হয়েছে, যদিও এর লক্ষণ ব্রুসলির শরীরে দেখা গিয়েছিল বলে পোস্টমর্টম রিপোর্টে কোনো উল্লেখ নেই। সেই সময় এত বেশি ল্যাবরেটরিগুলো উন্নত ছিল না, ফলে রক্তের নমুনা রেখে দেওয়া সম্ভব ছিল না। তবে এই যুক্তি প্রমাণ করার জন্য ব্লাড স্যাম্পেল না থাকায় এই ব্যাপারটাও অমীমাংসিত থেকে গেল। ব্রুসলির ছোট ভাই রবার্ট লির অনুরোধে হংকং পুলিশের প্রাক্তন ডিটেকটিভ মিস্টার ফিলিপ চ্যান ব্রুসলির মৃত্যু রহস্যের প্রত্যেকটা দিক নিয়ে তদন্ত করেন। তার মধ্যে সবচেয়ে প্রধান যা ছিল সেটা হচ্ছে ব্রুসলির পোস্টমর্টমের রিপোর্ট ধরে তদন্ত করা। সেখানে তিনি দেখান মাথা ব্যথার জন্য যে ওষুধ ব্রুসলিকে দেওয়া হয় অর্থাৎ একুয়াজেসিক, তার মধ্যে মেপ্রোবামেট বলে একটা কেমিক্যাল সেরিব্রাল এডিমার জন্য দায়ী হতে পারে। বাকি আর কিছু পাওয়া যায়নি। তবে যে কারণেই বিশ্ববিখ্যাত মার্শাল আর্ট বিশেষজ্ঞ ও অভিনেতা ব্রুসলির মৃত্যু হয়ে থাক না কেন, মানুষের মাঝে তিনি চিরকাল সুপার হিরো হয়ে বেঁচে আছেন এবং থাকবেন তার কাজের মাধ্যমে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং দেখতে থাকবেন লাইকস অ্যান্ড ডিসলাইকস অফ সুমন্ত।